কলকারখানা খোলা রেখে কাল থেকে সর্বাত্মক লকডাউন, রাতেও ঘরমুখী নানা শ্রেণী পেশার মানুষ, যানবাহন সংকটে ভোগান্তি। ট্রাকের ভাড়া 700-800 টাকা 900 টাকা চার্জ। একটা সিটের মূল্য 2000 চাই, 3000 চাই, তাহলে আমরা যাবো কিভাবে? এই লকডাউনে থাকলে তো আমাদের জীবন নির্বাহ করা তো মনে করেন অসম্ভব। এখন এখানে আসে দেখি আবার এখানে কোনো গাড়ি নাই। আজকের পর এক সপ্তাহ বন্ধ থাকবে ব্যাংক, স্বাস্থ্যবিধি না মেনেই টাকা তোলার হিড়িক। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে, ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। করোনার মুমূর্ষু রোগীর ক্ষেত্রে একটেমরা ইনজেকশন প্রয়োগে সুফল মিললেও দেখা দিয়েছে তীব্র সংকট। কোভ্যাক্স থেকে 6,80,00,000 করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। কিশোরগঞ্জের হাওরে আগাম বোরো মৌসুমের ধান কাটা শুরু, বাম্পার ফলন হলেও গেল সপ্তাহের ঝড়ে ক্ষতিগ্রস্ত ফসল, দাম ভালো পেলে পুষিয়ে নেয়ার আশা। ভিন্ন আবহে দেশে দেশে রমজানকে বরণ, স্বাস্থ্যবিধি মেনে প্রথম তারাবি আদায়, মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া। এবং বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের 5 সদস্য করোনায় আক্রান্ত, ঢাকায় বিসিবির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে আইসোলেশন সেন্টারে। সাত দিনের কঠোর লকডাউনের আগ মুহূর্তে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলে করে যাত্রা করতে দেখা যায় অনেককে। এদিকে সড়কে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। রফিকুল ইসলাম ঢাকার রাজারবাগ এলাকায় রিকশা চালান তিনি। বুধবার থেকে রাজধানী সহ সারা দেশে কঠোর লকডাউন হবে। সরকারের এমন ঘোষণায় ঢাকায় থেকে কি করবেন, তাই ঢাকা ছেড়ে যেতে চান পরিবারের কাছে। কিন্তু এখানে গন্তব্য যেন অনিশ্চয়তার হাতছানি। আদৌ যেতে পারবেন কিনা জানেন না তিনি। সামনে লকডাউন, এই লকডাউনে থাকলে তো আমাদের জীবন নির্বাহ করা তো মনে করেন অসম্ভব। এখন এখানে আসে দেখি আবার এখানে কোনো গাড়ি নাই, গাড়ির সংকট। রফিকুলের মতো হাজারো নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর সোমবার রাতভর আপন গন্তব্যে যেতে জড়ো হন নগরীর বিভিন্ন পয়েন্টে। যদিও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন বন্ধ, তারপরও জীবিকা সংকটের আতঙ্কে যেভাবে পারছেন নগরী ছাড়ছেন। রাস্তায় ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা প্রাইভেট কার দেখলেই হাত বাড়ান। অতিরিক্ত ভাড়া বাড়ি ফেরার দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েক গুণ। ট্রাকের ভাড়া 700-800 টাকা 900 টাকা চার্জ। তাও যে যাইবো মানুষটা, তাও ট্রাক নেই। একটা সিটের মূল্য 2000 চাই, 3000 চাই, আবার 1200 চাই, 1400 চাই, তাহলে আমরা যাবো কিভাবে? রাস্তার মোড়ে মোড়ে এমন অসংখ্য মানুষ বাড়ি ফেরার অপেক্ষায়। একদিকে পরিবহন সংকট, অন্যদিকে লকডাউনে নগরীতে জীবিকা সংকট। ঢাকা না গ্রাম, উভয় সংকটে শ্রমজীবীরা। ভাত বিল 120, গাড়ির জমা 100, কই পাবো? রাস্তাঘাটে মানুষ নাই। তবে সড়ক মহাসড়কে যে কোনো অনিরাপদ যাত্রা ঠেকাতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মাল ভর্তি ট্রাকের উপরে অথবা ঝুঁকিপূর্ণভাবে যেন কেউ যাত্রী নিতে না পারে এবং কেউ যাত্রী হয়ে যেন গাড়িতে না উঠে, এজন্য আমরা আমাদের দায়িত্বটা ওইভাবে পালন করতেছি। রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ি, সায়দাবাদ ও মহাখালীতে ঘরমুখী মানুষদের অপেক্ষা করতে দেখা যায়। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যাত্রী এবং যানবাহনের ভিড়, বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। এ খবর জানাতে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। পাটুরিয়া দৌলতদিয়া নোটে কিন্তু এই মুহূর্তে আসলে এটা মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে। দেশে যে ভাইরাস সংক্রমিত হচ্ছে, প্রত্যেকদিন যে রেকর্ড হচ্ছে, তা কিন্তু কেউ তো আক্কা করছে না। অর্থাৎ ভয় ভীতি মানুষের মধ্যে কিচ্ছু নেই। যে সময়টা ঈদ থাকে, যেমনটা মানুষের ভিড় থাকে, পাটুরিয়া ঘাট ঠিক একই অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ পাটুরিয়া দৌলতদিয়া যে কটি লঞ্চ ফেরি রয়েছে, সব কটি ফেরি চলাচল করছে। অন্যদিকে এই ঘাট থেকে 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট রয়েছে। যাত্রীরা বলছে যে তারা কেউ 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ধরে এই ঘাট এলাকায় অপেক্ষা করছে।
তারা অভিযোগ করছে যে এখানে যে নাস্তা বা খাবারের দোকানে পর্যাপ্ত নেই এবং তার নিম্নমান রয়েছে, এবং এই অজুহাতে কিন্তু তারা অধিক দামে খাবার বিক্রি করছে বলে তারা অভিযোগ করছে। অন্যদিকে এটা আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটের যে প্রশাসনের ব্যবস্থার কথা বলি, তার কোনো কেউ এখানে দেখভালের জন্য নেই। অর্থাৎ মানুষ যে যেভাবে পারছে সেভাবে কিন্তু নদীতে উঠে নদী পার হচ্ছে। অন্যদিকে যাত্রীরা বলছে কেউ 5 গুণ 7 গুণ 10 গুণ বেশি ভাড়া দিয়ে কিন্তু এই ঘাটে এসেছে এবং তার গন্তব্যে যাচ্ছে। অর্থাৎ আগামী দিন যে কঠোর লকডাউন বা কঠিন কঠোরতা ঘোষণা করার জন্য তারা কিন্তু এই ঘাট এলাকায় এসেছে, এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আসলে প্রত্যেকটা যে প্রাইভেট কার রয়েছে অথবা কার রয়েছে অথবা যে মাঝারি ধরনের যানবাহন রয়েছে, তার মধ্যে শুধু গাদাগাদি নয়, মানে একদম একজনের পিঠে আরেকজন লেগে কিন্তু তারা এই যানবাহনগুলোতে যাচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি চলাচল করছে। এই মুহূর্তে 3000 যানবাহন পারে অপেক্ষা রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানুষের বাড়ি ফেরার খবর জানাতে পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার ইউসুফ আলী। লকডাউনের আগ মুহূর্তে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। গাদাগাদি করে কার আগে কে টাকা তুলবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়ছেন গ্রাহকরা। ব্যাংক কর্মকর্তা বলছেন, আমানতের পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন সহ বিভিন্ন ভাতা তোলার চাপ বেড়েছে। সীমিত সময়ে গ্রাহকদের বাড়তি চাপে ভেঙে পড়ছে স্বাস্থ্যবিধি ব্যবস্থা। সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মীরাও। শুভ খানের রিপোর্ট। চৈত্রের কাঠফাটা রোদে রাস্তায় দাঁড়িয়ে ব্যাংকে প্রবেশের অপেক্ষায় গ্রাহকরা। তীব্র গরমে মেজাজ হারিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অনেকেই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। লোকজন অনেক একত্র হয়ে গেছে, এখন লাইন হয়েছে বিশাল। অন্যান্য অফিসগুলো 4টা 5টা পর্যন্ত খোলা থাকতে পারে, তাহলে ব্যাংক কেন স্বাভাবিক কর্মকাণ্ড 2.5 ঘন্টা খোলা রাখবে? সেটা তো বাড়াইতে পারে, তাহলে আমাদের এই দুর্ভোগটা কমবে। বুধবার থেকে কঠোর লকডাউনে যাবে পুরো দেশ। তার আগে মতিঝিলের ব্যাংক পাড়ায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। কার আগে কে সারবেন প্রয়োজনীয় লেনদেন, সেই প্রতিযোগিতায় উধাও স্বাস্থ্যবিধি। লকডাউন ও রমজানের কেনাকাটায় যাতে আর্থিক সংকটে পড়তে না হয় সেজন্য কেউ এসেছেন সঞ্চয়পত্রের সুদের টাকা তুলতে, কেউ বা তুলছেন জমানো পুঁজি। যেহেতু লকডাউন সামনে, কিছু টাকা উঠাইতে হবে বাসার খরচের জন্য। যার যা আছে সে সবাই তুলে রাখতেছে, লকডাউনের মধ্যে কেউ আসতে পারবে না, এই জন্য আর কি। সঞ্চয়পত্রের টাকা ওঠানো হয়েছে, লাভের টাকা। কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবো তো এই কারণে টাকা ওঠানো হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, বর্তমানে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের চাপ বেশি। বিদ্যমান পরিস্থিতিকে ঈদকেন্দ্রিক লেনদেনের সাথে তুলনা করছেন তারা। ঈদের সময় যে চাপ, ওই চাপের চেয়েও বেশি আমাদের কাছে মনে হয়েছে। কারণ এখানে লোকজন, গ্রাহকরা মনে করতেছে হয়তো সামনে একটা বড় ধরনের লকডাউন আসতে পারে, সেই হিসাবে লোকজন তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে। স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের আগে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 3টা পর্যন্ত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবারও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়ছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক। ভিসা ও ছুটির মেয়াদ শেষ হতে চলায় চাকরি হারানোর শঙ্কায় অনেকেই। সে সঙ্গে হুমকির মুখে নতুন 2 লাখ কর্মীর বিদেশ যাত্রাও। জনশক্তি রপ্তানিকে জরুরি খাত ঘোষণা করে ফ্লাইট চালু রাখার দাবি রিক্রুটিং এজেন্ট ও অভিবাসন বিশেষজ্ঞদের। হাজিরা শিউলির রিপোর্ট। যথাসময় যেতে না পারলে খোয়াবেন চাকরি। এই অবস্থায় কর্মস্থলে ফেরার উপায় জানতে বিমান সংস্থাগুলোর অফিসে ভিড় করছেন তারা। 5 দিন মেয়াদ আছে, এখন আমরা যদি যেতে না পারি আমাদের ভিসা বাতিল হয়ে যাবে। আমার ভিসার মেয়াদ 2 দিন, লকডাউনের জন্য ফ্লাইট বাতিল হয়ে গেছে। তো আমি এখন কি করতে পারি? কফিলে তো সবার ভিসা দিবে না, যার কোম্পানি ভালো তাদের ভিসা দিবে, যাদের কোম্পানি খারাপ তাদের ভিসা দিবে। অধিকাংশ দেশে বিদেশ ফেরতদের জন্য হোটেলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। প্রবাসীরা বলছেন এর মধ্যে তারা চড়া মূল্যে টিকিট করেছেন। পুনরায় করোনা টেস্ট, হোটেল বুকিং এবং মেয়াদোত্তীর্ণ ভিসার রিপারমিটের বাড়তি অর্থ যোগানে সমস্যায় পড়তে হবে তাদের। টিকিটের ডেট অনুযায়ী আমাদের হোটেল পাওয়াটা অসম্ভব একটা ব্যাপার। পারমিট বের করতে আর একটা নতুন ভিসা কেনার সমপরিমাণ খরচ হয়ে দাঁড়ায়। চাইলে আবার নতুন করে করোনা টেস্ট করতে হবে, আবার নতুন করে হোটেল বুকিং করতে হবে। একবার হোটেল বুকিং করতে বাংলাদেশে 20,000 টাকা খরচ হচ্ছে।
জনশক্তি রফতানি ও রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালু রাখার আহ্বান খাত সংশ্লিষ্টদের। এই মুহূর্তে আমাদের হাতে প্রায় 2 লক্ষের অধিক ভিসা ফ্লাইটের জন্য অপেক্ষায় আছে। 100 থেকে 150 কোটি টাকার টিকিট কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এখন যদি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়, প্রবাসী কর্মীরা কিন্তু তাদের কোনো অস্তিত্ব তাদের বিলীন হয়ে যাবে। সরকারের কাছে অনুরোধ, আমাদের বৈদেশিক কর্মসংস্থান, রেমিটেন্স সমস্ত কিছু বিবেচনা করে আমি মনে করি আমাদের আন্তর্জাতিক ফ্লাইট চালুর এই বন্ধের সিদ্ধান্তটা আমাদের দ্রুত পরিবর্তন করা উচিত। প্রতি মাসে গড়ে 50,000 প্রবাসী কর্মস্থলে ফিরে যান। করোনা দুর্যোগে গত বছর জনশক্তি রপ্তানি হয়েছে মাত্র 2,17,000। তবে চলতি বছরে মার্চ পর্যন্ত গেছেন 1 লাখ। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনায় মুমূর্ষু রোগীর ক্ষেত্রে 1 ডোজ একটেমরায় সুফল মিললেও দেখা দিয়েছে ইনজেকশন সংকট। 1 ডোজের দাম প্রায় $2.5 লাখ টাকা। তবু টাকা নিয়ে একমাত্র বিপণন প্রতিষ্ঠানে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তারপরও ফিরতে হচ্ছে খালি হাতে। সরবরাহ বাড়াতে সরকারি হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। রাশেদ লিমনের রিপোর্ট। ট্রিটমেন্টের জন্য সাফিসিয়েন্ট ওষুধ এখন প্রিপেয়ার্ড নাই, তো আমরা এই যে এরকম সবাই এসে ঘোরাঘুরি করছে। রাতভর অপেক্ষা, এরপর দীর্ঘ লাইন। শুধু কি ঢাকা, দূর দূরান্ত থেকে ছুটে এসেছে 1 ডোজ একটিমারের আশায়। আমি ভোর 4টা আপনার ফেনী থেকে রওনা দিছি, সকাল 8টায় এখানে আসি পৌঁছেছি। ওনারা বলতেছে যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর কার্ড দিবে, কার্ড দিয়ে তারপর কি ভ্যাকসিনটা পাবো। 2টা প্রেশার, এদিকে সে জানে না কখন পাবে, আর ওইদিকে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে চাপ দিচ্ছে টাকার ইস্যু বাদিয়ে দেন। আগে থেকে রেজিস্ট্রেশন করে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকেও মিলছে না ওষুধের দেখা। ওপাশ থেকে হাসপাতালের তারা, রোগীর অবস্থা ভালো না, যেন দিশেহারা সবাই। দাম 43,000 টাকা। তবু শেষ ভরসা এই ইনজেকশন পেতে মরিয়া সবাই। গভর্নমেন্ট যেটা ব্যবস্থা করে খুব ভালোই আমাদের জন্য। আমরা লাইনেতে সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে। ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। 43,500 টাকা। কাল রাত্রে 11টা একটা পুশ করছি, আজকে একটা পুশ করতে হবে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেটা আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। একটিমরা মূলত আর্থ্রাইটিস বা প্রদাহের জন্য ব্যবহৃত ইনজেকশন। জেনেটিক নাম টসিলিজুমাব। উহানে প্রথম করোনা রোগীর ক্ষেত্রে ব্যবহারে সুফল মেলার খবর পাওয়া যায়। ধীরে ধীরে দেশেও বাড়ছে ব্যবহার। তবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের একমাত্র সরবরাহকারী রেডিয়েন্ট হিমশিম খাচ্ছে সরবরাহ করতে। যদিও কি পরিমাণ মজুদ কিংবা বিপণনের অনিয়ম নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। আমাদের কোনো অথরাইজড পারসন নাই, এখন এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে পারতেছে না। চিকিৎসকরা বলছেন সুনির্দিষ্ট প্রমাণ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকলেও বিশেষ ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে সুফল মিলছে। কোনো কোনো ক্ষেত্রে 1 ডোজ কিংবা দ্বিতীয় ডোজে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে দ্রুত সুফল মেলার দাবি তাদের। একটা বেনিফিট অফ ডাউট থেকেও কিন্তু দেওয়া হচ্ছে যে ঠিক আছে, আমি এই পেশেন্টটা এত খারাপ, ফিরে আসার সম্ভাবনা কম, তারপরেও একটা ট্রায়াল দেওয়া যেতে পারে। 10% পেশেন্ট ইমপ্রুভ করে অনেক সময়। এই করোনাকালে এই ওষুধ আমদানি ও বিপণনে সরকারের হস্তক্ষেপ চাইলেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স থেকে করোনা সংকট মোকাবেলায় 6,80,00,000 ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী মে মাসের মধ্যে এটি পাওয়ার আশা করা জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গড়ে ওঠা জোট কোভ্যাক্স থেকে করোনা সংকট মোকাবেলায় মে মাসেই 6,80,00,000 টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার প্রকাশিত বাংলাদেশ আপডেট শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে বর্তমানে ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ চলছে, যা সেরাম ইনস্টিটিউট থেকে আনা হয়েছে। এর মধ্যে জানা গেছে ভারত টিকা উৎপাদন আগের চেয়ে আরও বাড়াচ্ছে। এবার তারা অনুমোদন দিল রাশিয়ার স্পুতনিক 5। সেক্ষেত্রে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও স্থানীয়ভাবে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর স্পুতনিক হল করোনা ভাইরাসের তৃতীয় টিকা, যেটি ব্যবহারের অনুমোদন দিল নরেন্দ্র মোদী প্রশাসন। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের ডাক্তার রেড্ডিস ল্যাবরেটরিজ রাশিয়ার স্পুতনিক 5 বাজারজাত করবে। এই টিকাটি 92% কার্যকর বলে দাবি মস্কোর। রমজান চলে আসায় রোজা থেকে টিকা নেওয়া যাবে কিনা এই প্রশ্নের সমাধান দিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। তারা বলছে, রমজানের সময় রোজা থাকলেও মুসলিমদের টিকা নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে না। এতে রোজার কোনো ক্ষতি হবে না। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভিন্ন আবহে পবিত্র রমজানকে বরণ করেছে বিশ্ববাসী। করোনা সংকটের মধ্যে দ্বিতীয়বার পালিত হচ্ছে মাহে রমজান। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশে প্রথম তারাবির নামাজ আদায় করা হয়েছে। এতে মুসল্লিরা মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করেন।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে তারাবি নামাজ। সেখানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। তারা কোভিড মুক্ত বিশ্বের জন্য প্রার্থনা করেন। মহামারী দূর হয়ে যাক, সারা রমজানের প্রার্থনায় এটাই থাকবে প্রথম দিকের চাওয়া। স্বাস্থ্যবিধি মেনে দেশটির মসজিদগুলোতে নামাজ অনুষ্ঠিত হবে সারা রমজান মাসেই। ইফতারে বা সেহরির কেনাকাটায় করা যাবে না অতিরিক্ত জনসমাগম। ফিলিস্তিনেও পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সেজে উঠেছে বিভিন্ন এলাকা। সেখানে শুধু করোনা নয়, দখলদার ইহুদিদেরও মোকাবেলা করতে হয় মুসলিমদের। তাদের আশা, দখলদার ইহুদিদের আগ্রাসন দূর হবে। আশা করব একটা সুন্দর মাস অতিবাহিত হবে। আমরা শান্তি চাই, ইবাদতের মধ্যে যে শান্তি আছে সেটি প্রত্যাশা করি। জেরুজালেমে নামাজে অংশ নিতে চাই। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের মানুষও রোজা রাখছেন মঙ্গলবার। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, কোভিডকালীন সময়ে মানুষের অর্থনৈতিক দুর্দশা যেন দূর হয়, 1 মাস রোজা যেন সুষ্ঠুভাবে রাখা সম্ভব হয়, ঈদ যেন নিয়ে আসে অনাবিল আনন্দ। লেবানন, ইরান সহ অন্যান্য দেশের মুসলিমরাও একই প্রত্যাশা করছেন। ইউরোপের দেশগুলোতেও রমজান পালিত হচ্ছে। বসনিয়া, কসোভোর মুসলিমরা মহামারীর মধ্যেই সীমিতভাবে আয়োজন করেছেন ইবাদত বন্দিগির। ভারত পাকিস্তানের কিছু অংশেও মঙ্গলবার রোজা শুরু হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ফেনীতে করোনা মহামারীতে আইসিইউ যেন সোনার হরিণ। জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গেল 10 বছর শয্যার আইসিইউ ঘটা করে উদ্বোধন করা হলেও আজ অবধি সেখানে পায়নি কোনো রোগী। কর্তৃপক্ষ বলছে কিছু সীমাবদ্ধতার কারণে এ সেবা চালু করা যায়নি। জুলহাস তালুকদারের ক্যামেরায় রিপোর্ট আতিয়া সজলের। সার্বক্ষণিক তালা দেওয়া থাকলেও সময় সংবাদের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে তালা খুলে দেওয়া হয় ফেনী জেনারেল হাসপাতালের এই আইসিইউ কক্ষটির। গত বছরের 17 মে ফেনীর এই জেলা সদর হাসপাতালে 10টি শয্যা নিয়ে এই আইসিইউ সেন্টারটি উদ্বোধন করা হয়েছিল অনেকটা তড়িঘড়ি করে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই আইসিইউ সেন্টারটি উদ্বোধন করা হয়েছিল, কিন্তু সেই আইসিইউ সেন্টার থেকে এখন পর্যন্ত একদিনের জন্য কেউ কোনো সেবা পায়নি। একটি পূর্ণাঙ্গ নিবিড় পর্যবেক্ষণ ইউনিট, কিন্তু এখানে সেবা না পেয়ে অনেক রোগীকে আইসিইউ সুবিধার জন্য ঢাকা চট্টগ্রাম নেয়ার পথে মৃত্যুবরণ করতে হয়েছে। এখানে আসে কি জন্য? সেবা পাওয়ার জন্য। তো সেখানে যদি আইসিইউর বেডের যদি লজিস্টিক সাপোর্ট নাই থাকে, তাহলে মানুষ অনেকেই মৃত্যুবরণ। এখানে আইসিইউ লিখে আছে, তবে আইসিইউ এটা সেবা নাই, যথাযথ সেবা দেওয়া হয় না। বর্তমানে ভর্তি থাকা অনেক রোগী রয়েছেন চরম হতাশার মধ্যে। তারা আইসিইউ চালুর দাবি জানিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে যে কোনো রোগীর প্রয়োজন হতে পারে, এটা আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করবো যাতে আইসিইউটা সচল রাখার জন্য। জনবল সহ অক্সিজেন সুবিধা না থাকায় এটি চালু করা যাচ্ছে না, তবে শিগগিরই সেবাটি চালুর আশা এই চিকিৎসকের। অচিরেই আমাদের ইউনিসেফ কর্তৃক আমাদের লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন হবে। লিকুইড অক্সিজেনের কাজ শেষ হলে আমরা আইসিইউতে আমাদের যে 4টা হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে, সেই হাই ফ্লো নেজাল ক্যানুলাটা দিয়ে আমরা রোগীদের সেবা দিতে পারবো। গত 1 বছরে ফেনীতে প্রায় 17,000 লোকের করোনা পরীক্ষা করে 3,000-এর মতো করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে এই হাসপাতালের আইসোলেশনে আক্রান্ত 14 জন সহ ভর্তি 60 জন। এছাড়াও জেলায় বর্তমানে বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন 630 জন করোনা আক্রান্ত রোগী। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে আগাম বোরো মৌসুমের ধান কাটা। বাম্পার ফলন হলেও গেল সপ্তাহে ঝড়ের সময় গরম বাতাসে ধানের কিছুটা ক্ষতি হয়। তবে কৃষকরা বলছেন ধানের দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে এখন সোনালী ধানের সমারোহ। পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক আর কৃষি শ্রমিকেরা। বসে নেই বাড়ির কৃষাণী, গৃহবধূ, এমনকি শিশুরাও। নানা প্রতিকূলতার পরও ধানের ফলন হয়েছে বাম্পার। ধান কাটা মাড়াই আর পরিবহনে ব্যস্ত সবাই। করোনা মহামারীর মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শ্রমিক এসেছেন ধান কাটতে। অপেক্ষা করি বাচ্চা খামু। আমরা নতুন আসছি, 25 জন লোক ধান কাটতেছি, ধান লাইতেছি, খুব ভালো লাগে, খুব আনন্দ। নতুন ধান 16 কাটা কাটলে 20 মণ ধান পাইম, পোলাহান লইয়া খাওয়া দাওয়া করে চলে যেতে পারেন। গেল সপ্তাহে কালবৈশাখী ঝড়ের সময় গরম বাতাসে বিয়ার 29 জাতের ধানে চিটা হয়ে যাওয়ায় কিছুটা হতাশ কৃষক। ক্ষতিগ্রস্ত হয়েছে, 12 না তারবো আর বরবল না পরে তো মোটামুটি লাভ মনে হয়। আমরা ধানের ফলন ভালো পাইছি, এখন আমরা ধান কাটবো, যদি ধানের দর কিছু ভালো হয় তা আমরা বিক্রি দেবো। সময় মতো ধান কাটা শেষ হবে বলে আশা জেলা কৃষি বিভাগের। এই স্বল্প সময়ে যাতে ধান কর্তনটি সম্পূর্ণ করা যায়
সেই জন্য আমাদের এখানে যান্ত্রিকীকরণের উপর সরকার বেশি গুরুত্ব দিয়েছে। সকলের সহযোগিতায় আমরা সময় মতো ধান কর্তন করতে পারব। এবার জেলায় 1,67,000 হেক্টর জমিতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 7,11,500 মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং ক্রিকেট দলের 5 সদস্য করোনা পজিটিভ। সিলেট থেকে ফেরার আগে ওসমানী মেডিকেলে দেয়া নমুনা পর্যবেক্ষণের পর এ ফলাফল এসেছে বলে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। আক্রান্ত সদস্যরা হলেন লিয়া জোন্স, সিনালো জাফটা বেনেতি, রুবেন সিয়ারলে এবং দলীয় ম্যানেজার মাতসিপি মার্সিয়া। তবে দলের বাকি সদস্যদের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এ অবস্থায় দলের 17 সদস্যকে নিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গেছে বহরটি। আক্রান্ত 5 জন আপাতত আইসোলেশনে আছেন রাজধানীর একটি হোটেলে। সেখানে বিসিবির তত্ত্বাবধানে চিকিৎসা চলবে তাদের। ওসমানী মেডিকেলে করা টেস্টে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সবার রেজাল্ট নেগেটিভ বলে নিশ্চিত করেছে বিসিবি। এর আগে সিরিজ শেষে সিলেট থেকে ঢাকায় ফিরে দুদল। দেশ জুড়ে করোনা পরিস্থিতির অবনতির কারণে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় সব ধরনের ফ্লাইটও বন্ধ থাকবে। সে কারণেই সিরিজের শেষ ম্যাচটি স্থগিত করা হয়। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কলকারখানা খোলা রেখে কাল থেকে সর্বাত্মক লকডাউন। রাতেও ঘরমুখী নানা শ্রেণী পেশার মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক। সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে। ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। করোনার মুমূর্ষু রোগীর ক্ষেত্রে একটেমরা ইনজেকশন প্রয়োগে সুফল মিললেও দেখা দিয়েছে তীব্র সংকট। কোভ্যাক্স থেকে 6 কোটি 80 লাখ করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। এবং জেলায় জেলায় প্রতারণার জাল, টার্গেট চাকরি প্রত্যাশী তরুণ তরুণী। সচিব পরিচয় দিয়ে কোটি টাকা আত্মসাৎ, পুলিশের অভিযানে চক্রের 2 জন গ্রেফতার। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ে।